আমি আজকে মার্ক্সীয় রাষ্ট্রচিন্তার একটি অধ্যায় ঐতিহাসিক বস্তুবাদ তার একটি গুরুত্বপূর্ণ অংশ ভিত্তি ও উপরিসৌধ, যেটা আমাদের সেকেন্ড সেমিস্টারের ছেলেমেয়েদের সিলেবাসে রয়েছে এমইপি, সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। মার্ক্সীয় চিন্তা যখনই আমরা পড়ি তখন মার্ক্সের চিন্তার পদ্ধতিটা সঠিক কী সেটা সম্পর্কে আমাদের একটু প্রাইমারি আইডিয়া থাকা দরকার। মার্ক্সের চিন্তার যে মেথডটা সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডটা কি? সেটা হচ্ছে কোনো একটা সমস্যা সম্পর্কে আগে আলোচনা করে, আগে দেখে সমস্যাটা কি সেটা দেখে, তারপর সেটা থেকে আমরা যখন জেনারেলাইজ করে একটা থিওরি বিল্ড আপ করি, এই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে ইন্ডাকটিভ মেথড। তো মার্ক্স তার আলোচনা করার ক্ষেত্রে এই ইন্ডাকটিভ মেথডকে ব্যবহার করেছিলেন এবং মার্ক্সের মধ্যে আমাদের এই সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যে সিস্টেমটাকে রান করতে দেখি তার যা যা কিছু সমস্যা রয়েছে, যা যা কিছু যদি স্বাভাবিকভাবে চলে তো সেটা, যদি সমস্যা থাকে তো সেটা, সে সমস্ত কিছুর বেসিক যে কারণ, যে কারণে এই সিস্টেমটা রান করে সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ। কেমন? তো মার্ক্স বলছে, ঐতিহাসিক বস্তুবাদ যখন আমরা প্রথম পড়তে যাই তখন মার্ক্স বলছে যে উৎপাদিকা শক্তির যে গতিশীলতা, সেই গতিশীলতার কারণে উৎপাদন সম্পর্কের একটা ভিত্তি রচিত হয় এবং যে ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে সমাজের পরিকাঠামো। তাহলে আমি কি কি শব্দ এখানে প্রথমে ইউজ করলাম? এক হচ্ছে উৎপাদিকা শক্তি, উৎপাদিকা শক্তি, দুই হচ্ছে উৎপাদিকা সম্পর্ক, তিন হচ্ছে ভিত্তি, এটা নিয়ে আজ আমরা মেনলি আলোচনা করছি, ভিত্তি আর উপরিসৌধ। উপরিসৌধ এটাকে বলা হয় বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, এভাবে আমরা কিন্তু বলতে পারি। উৎপাদিকা শক্তি অর্থাৎ প্রোডাকশন ফোর্স, উৎপাদন সম্পর্ক অর্থাৎ প্রোডাকশন রিলেশনস, এবং ভিত্তি ও উপরিসৌধ অর্থাৎ বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার। তাহলে আমি অনেকগুলো অচেনা শব্দ হঠাৎ করে ব্যবহার করলাম, তো এই শব্দগুলো একটুখানি আমরা বুঝিয়ে যদি বলতে পারি তাহলে মনে হয় একটু তোমাদের পক্ষে সুবিধা হয় বুঝতে। তো উৎপাদিকা শক্তি এই বিষয়টা বলতে কি বোঝে? দেখো, আমরা দেখি যে প্রকৃতিতে বেশ কিছু সম্পদ কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটা আমরা ডিসকভার করি বা না করি, হোয়াট এভার, প্রকৃতিতে বেশ কিছু সম্পদ ছড়ানো ছিটানো থাকে। যেমন ধরো একটা ফাঁকা জমি, কেমন? এই ফাঁকা জমিটা কিন্তু প্রকৃতি আমাদেরকে দিয়ে রেখেছে, কিন্তু এই ফাঁকা জমিটা থেকে কখন আমরা কিছু উৎপাদন করতে পারবো? যখন কিনা আমরা ওই ফাঁকা জমিটাতে চাষ করতে পারবো বা সেই ফাঁকা জমিটাতে একটা কারখানা স্থাপন করতে পারবো, তবেই তো সেখান থেকে উৎপাদন হবে। তাহলে এই যে একটা ফাঁকা জমি, এটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ, এবার এই প্রাকৃতিক সম্পদের সঙ্গে যখন কিনা আমরা আমাদের শ্রম শক্তিটাকে মেশাবো, সেই শ্রমশক্তি নট নেসেসারিলি শুধু ফিজিক্যাল লেবার হতে পারে, সেখানে মেন্টাল লেবারও কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ সেটাও লেবার হিসাবেই গণ্য হয়। তাহলে আমরা যখন আমাদের ফিজিক্যাল বা মেন্টাল লেবার, ওই যে প্রকৃতির প্রদত্ত যে রিসোর্সটা আমাদের থাকছে, এটা ল্যান্ড যদি আমরা ধরে নিই ফর এক্সাম্পল, সেটার সঙ্গে যখন আমরা আমাদের লেবারটাকে মিক্সড আপ করবো, তখন কিন্তু সেটা এই টোটাল যেটা দাঁড়াচ্ছে সেইটাকে বলা হচ্ছে উৎপাদন শক্তি। অর্থাৎ একটা উৎপাদন করার জন্য আমার টোটাল যে জিনিসগুলো দরকার, একটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত জিনিস, আর সেই প্রকৃতি প্রদত্ত সম্পদের ওপর আমাদের প্রদত্ত লেবার, শারীরিক এবং মানসিক দুরকম শ্রম। কেমন? যখন আমরা দিচ্ছি তখন সেটা হচ্ছে উৎপাদন শক্তি। এবার যখন ওই প্রকৃতি প্রদত্ত যে সম্পদ তার উপরে যখন আমরা আমাদের শ্রমটাকে প্রয়োগ করছি, তখন কি হচ্ছে, আমাদের একটা সম্পর্কের মধ্যে আমরা আসছি। নট নেসেসারিলি শুধু ওই প্রাকৃতিক সম্পদের সঙ্গে আমাদের সম্পর্ক। কারণ কি, আমি একা বা যে কোনো মানুষ একা তার জীবন ধারণের জন্য যা যা কিছু নেসেসিটিসগুলো রয়েছে সেগুলো একা একা কিন্তু জোগাড় করে নিতে পারে না সবসময় কেন, কোনোভাবেই পারে না। জীবন ধারণের জন্য আমাদের যা কিছু প্রয়োজন সেই সবটুকু আমি একা উপার্জন করে নেবো, আহরণ করে নেবো, সেটা কিন্তু হয় না। ফলে প্রোডাকশনের সঙ্গে যখন আমার রিলেশন তৈরি হয়ে যাচ্ছে,
তখন সেই রিলেশনটা শুধুমাত্র প্রাকৃতিক সম্পদের সঙ্গে হচ্ছে না, সেই রিলেশনটা কিন্তু মানুষের সঙ্গে মানুষের রিলেশন তৈরি হয়ে যাচ্ছে। এই যে সম্পর্কটা, এটাকে বলা হচ্ছে উৎপাদন সম্পর্ক। এবারে এই উৎপাদন সম্পর্কটা কিন্তু দুরকম হতে পারে, সেটার বিষয়ে আমি পরে আসবো। তাহলে এই যে উৎপাদন শক্তি, এই উৎপাদন শক্তির গতিশীলতার কারণে তৈরি হচ্ছে উৎপাদন সম্পর্ক। আর এই দুটো যখন একসাথে মিলছে, এই দুটো কিন্তু তৈরি করছে কি ভিত্তি। কেমন? সারা সেই ভিত্তিটা অবভিয়াসলি অর্থনৈতিক ভিত্তি হবে, কারণ প্রোডাকশন রিলেটেড। একটা কিছু প্রোডাকশন হবে, সেটাকে বিক্রি বাট্টারা করা হবে, তারপর সেখান থেকে আমাদের টাকা পয়সা আসবে। ফলে এই যে ভিত্তিটা, এই ভিত্তিটা কিন্তু অবভিয়াসলি অর্থনৈতিক ভিত্তি। কারণ মার্কস বলছেন আমাদের সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে সমস্ত রকম শোষণ, বঞ্চনা, বৈষম্য সমস্ত কিছুর কারণ হচ্ছে আর্থিক বৈষম্য, অর্থাৎ তিনি অর্থনীতির উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন। তাহলে এই প্রোডাকশন ফোর্স এবং প্রোডাকশন রিলেশন, এই দুটোর যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে কিন্তু ভিত্তি। আর এই ভিত্তির উপর দাঁড়িয়ে থাকছে উপরিসৌধ বা সুপারস্ট্রাকচার। আমি বললাম সুপারস্ট্রাকচারটা কি না, এই অর্থনীতির উপর বেস করে মার্কস বলছেন সমাজে তৈরি হচ্ছে, আমরা যেরকম দেখতে পাচ্ছি আমাদের সামাজিক যে স্ট্রাকচার, আমাদের রাজনীতির যে স্ট্রাকচার, আমাদের রাষ্ট্রের যে স্ট্রাকচার, আমাদের শিক্ষা, সংস্কৃতি, হোয়াটএভার, অর্থনীতিকে ছাড়া বাকি যা কিছু আমরা দেখতে পাচ্ছি সেই সমস্তটাই কিন্তু মার্কস বলছেন, মার্ক্সীয় পরিভাষায় এটাকে বলা হচ্ছে উপরিসৌধ বা সুপারস্ট্রাকচার। অর্থাৎ আমরা যদি একটা আমব্রেলা শেপকে ধরি, তো আমব্রেলার যে হ্যান্ডেলটা সেটাকে আমরা বলতে পারি অর্থনীতি, এবং আমব্রেলার যে ওপরের অংশটা যেটা পুরোটা কভার করে থাকছে সেটাকে বলা হচ্ছে সুপারস্ট্রাকচার। কেমন? তাহলে এই যে আমি আলোচনাটুকু এই পর্যন্ত করলাম, এটার থেকে আমরা তাহলে কি কি বলতে পারি? প্রথম কথা যেটা আমরা এইবার আলোচনা করবো, যেটা বললাম উৎপাদন সম্পর্ক কিরকম কি হতে পারে না পারে সেটাকে পরে বিশ্লেষণ করবো। সেই বিশ্লেষণটা যদি আমি এখন করি, তাহলে এই যে উৎপাদন সম্পর্ক এর সাথে রিলেট করে কিন্তু বেসিক্যালি ভিত্তি, কারণ ভিত্তির সঙ্গে ডাইরেক্ট উৎপাদিত শক্তির সম্পর্ক থাকে না। কেন থাকে না বলছি, থাকে না, উৎপাদন সম্পর্কের উপর দাঁড়িয়ে থাকে আমাদের ভিত্তিটা কিরকম হবে সেরকম। কেন না, ধরো উৎপাদন সম্পর্কে যখন আমরা ঢুকছি, তখন এই যে বললাম ধরো একটা প্রাকৃতিকভাবে আমরা একটা ল্যান্ড পেলাম, এবার সেই ল্যান্ডের কোনো একজন ওনার ক্রিয়েট হবে, এবং সেই ল্যান্ডে যারা গিয়ে চাষাবাদ করবে তাদের মধ্যে কেউ একটু বেশি পরিমাণ চাষ করতে পারবে, কেউ একটু কম পরিমাণ চাষ করতে পারবে, কেউ একজনকে অতিক্রম করে সেই ল্যান্ডের ওনারে পরিণত হবে। এবার এই প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের সম্পর্কের রসায়নটা কিন্তু অন্যরকম হবে। যিনি মালিকে পরিণত হবেন তার সঙ্গে বাকি যারা লেবার তাদের সম্পর্কটা অন্যরকম হবে। যারা একটু বেশি পরিমাণে পরিশ্রম করছে তারা যে রিসোর্সটা কালেক্ট করতে পারবে, যে একটু কম পরিশ্রম করছে সে অতটা পারবে না করতে। ফলে এই দুটো মানুষের মধ্যে আবার সম্পর্কটা কিন্তু অন্যরকম হবে। সেম যদি ল্যান্ডে একটা কারখানা হয়, সেই কারখানার একজন ওনার থাকবে বা কয়েকজন গ্রুপ অফ পিপল সেখানকার ওনার থাকবে, আর কিছু নাম্বার অফ পিপল থাকবেন যারা সেখানে পরিশ্রম করতে আসবেন, যারা তাদের লেবারটাকে ওখানে সেল করতে আসবেন, তার পরিবর্তে তারা কিছু রিসোর্স পাবে। ফলে এই যে সম্পর্কটা মালিক এবং শ্রেণী এবং তুলনায় হ্যাভ এবং তুলনায় হ্যাভ নট, এদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা কিন্তু দুরকম হয়। এক হচ্ছে বৈরীমূলক, অর্থাৎ আমার মালিক পক্ষ যে কথাটা বলছে তার সঙ্গে যদি যারা লেবার ক্লাস থাকছে তারা যদি কোনো রকম ক্ল্যাশ না করে সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলতে পারে, তাহলে প্রোডাকশন রিলেশনসটা থাকছে হচ্ছে বৈরীমূলক, অবৈরীমূলক। কারণ বৈরী কথার অর্থ হচ্ছে শত্রু, তাহলে সেই মোড়টা হচ্ছে অবৈরীমূলক। এবং যদি মালিক পক্ষ যেটা বলছে, শ্রমিক শ্রেণী যদি সেটা বা ভূমিদাস বা যাই বলেন না কেন যারা চাষ করছেন, তারা যদি সেটা মানিয়ে নিয়ে চলতে না পারেন তাহলে সেই সম্পর্কটা হয়ে যাচ্ছে বৈরীমূলক। এবার এই প্রোডাকশন রিলেশনটা যখনই বৈরীমূলক হচ্ছে, তখন আমরা সুপার স্ট্রাকচারের যে গঠনটা দেখবো। কারণ এইটা আমি একটু ভুল বলেছি, ভিত্তির সাথে না উপরিসৌধর সাথে প্রোডাকশন রিলেশনের সম্পর্কটা দেখবো। উপরিসৌধর সাথে উৎপাদিত শক্তির ডাইরেক্ট সম্পর্ক থাকে না, এই দুটো মিলে তৈরি হচ্ছে ভিত্তি, কিন্তু উপরিসৌধর সাথে সম্পর্ক থাকছে হচ্ছে উৎপাদন সম্পর্ক, সেখানে উৎপাদন শক্তির ডাইরেক্ট প্রভাব বিস্তার করে না। কেন করে না? এই যে বললাম উৎপাদন সম্পর্ক যতক্ষণ পর্যন্ত বৈরীমূলক থাকবে
এক্সপ্লয়টেশন চলবে, একটা বেঁধে ধরে কাজ করানো, বা তোমাকে কথা শুনতেই হবে, রাষ্ট্র নানান রকম আইন কানুন মানুষদের জন্য চাপিয়ে দেবে, যাতে সেই মালিক শ্রেণী যারা তাদের চলতে তাদের জীবন ধারণ করতে সুবিধা হয়। আবার যদি দেখা যায় যে এই উৎপাদন সম্পর্কটা অবৈরীমূলক, খুব স্মুথলি রান করছে, তখন কিন্তু আমরা রাষ্ট্রের চরিত্র অনেকটা অন্যরকম দেখবো। তখন এত শোষণ, এত শাসন, দমন পীড়নের কিন্তু প্রয়োজন পড়বে না, ফলে আমরা একটা খুব ফ্রেন্ডলি স্টেট তখন দেখতে পাবো। সবটাই যদিও থিওরিটিক্যাল কথা, বাস্তবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তখন সবটাই গণ্ডগোল হয়ে যায়, উল্টে পাল্টে যায় সবটাই। তাহলে এই যে উপরিসৌধ বললাম, এই উপরিসৌধর সাথে উৎপাদন সম্পর্ক উপরিসৌধকে প্রভাবিত করে বেশি, রাদার দ্যান উৎপাদন শক্তি। উৎপাদন শক্তি কেন প্রভাবিত করে না? উৎপাদন শক্তির যে চেঞ্জটা, এই চেঞ্জটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে প্রযুক্তিগত চেঞ্জ হচ্ছে। যেমন ধরো আমরা যদি পুঁজিবাদের কথা বলি, আগে একদম শুরুর দিকে যখন পুঁজিবাদ শৈশবে আসে তখন কিন্তু বেশি ছিল ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি। তারপরে পরবর্তীকালে কি হলো, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি চেঞ্জ হয়ে আমরা সার্ভিস ইকোনমিতে গেলাম, এবং এখন আমরা ভীষণ রকমভাবে টেকনোলজি দ্বারা পরিচালিত ইকোনমিতে এসে পৌঁছেছি। কিন্তু এই যে উৎপাদিত শক্তির চেঞ্জটা, এই টেকনোলজির চেঞ্জটা, এটা কিন্তু উপরিসৌধর উপর চট করে প্রভাব ফেলে না। কেন না, এই চেঞ্জটা অর্থনৈতিক কাঠামোকে একেবারে ড্রাস্টিক চেঞ্জ করতে পারে না। কেমন এই দুটোর উৎপাদন সম্পর্কের পরিবর্তনটা যখন খুব সাংঘাতিক রকম হয়, তখন একমাত্র অর্থনীতির যে কাঠামো তার ড্রাস্টিক চেঞ্জ হয়, আদারওয়াইজ কিন্তু হয় না। প্রযুক্তিগত চেঞ্জ, উৎপাদন শক্তির নেচারের যে চেঞ্জ, সেই চেঞ্জটা কখনোই কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জকে আনতে পারে না। ফলে কি বললাম, তাহলে দুটো জিনিস পেলাম, উৎপাদন সম্পর্কের উপর উপরিসৌধর পরিবর্তন বেশি নির্ভর করে, আর উৎপাদিতা শক্তির কিন্তু কোনো রকম ডাইরেক্ট প্রভাব উপরিসৌধর উপর কিন্তু পড়ে। আর একটা কি না, এই যে বললাম, এই দুটোকে মিলিয়ে আমরা পাচ্ছি ভিত্তি, অবশ্যই সেটা অর্থনৈতিক ভিত্তি। এই ভিত্তির উপর নির্ভর করে কিন্তু উপরিসৌধর পরিবর্তনটা। আবার এটা নিয়েও বিতর্ক রয়েছে, কেউ কেউ বলেন যে মানে একেবারে ভিত্তি অর্থাৎ অর্থনৈতিক যে কাঠামো, সেই কাঠামোর উপর দাঁড়িয়েই উপরিসৌধর পরিবর্তন হবে, অর্থাৎ অর্থনৈতিক কাঠামোর চেঞ্জ আসা মানেই যে উপরিসৌধতেও চেঞ্জ আসবে, সেরকম একটা ডিটারমিনিজমের জায়গা কিন্তু নয়। এটা অনেকের মতে। আবার অনেকে কি মনে করেন যে হ্যাঁ, অর্থনৈতিক কাঠামো যখনই পরিবর্তন হবে তখনই কিন্তু উৎপাদিতা শক্তি, এই উপরিসৌধর পরিবর্তন আসবে। আর যারা এটার বিরোধী তারা কি বলে, তারা এই উপরিসৌধ, হ্যাঁ, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে স্টেট, এই উপরিসৌধের একটা রিলেটিভ অটোনমির কথা বলে। কেমন, তারা বলছে যে না, উপরিসৌধর চেঞ্জটা অনেকটা মানুষের চিন্তা চেতনা, এই চিন্তা চেতনার জগতের পরিবর্তনের ওপর কিন্তু নির্ভর করে উপরিসৌধর পরিবর্তনটা। শুধুমাত্র একটা আর্থিক কাঠামো চেঞ্জ হলেই সমস্ত কিছু বদলে যাবে সেটা কিন্তু না, এই চেঞ্জটা হতে অনেক সময় লাগে, এবং এটা কিন্তু হয় মানুষের চিন্তার জগতের, চেতনার জগতের পরিবর্তনের মাধ্যমে। কেমন, এই আমার ভিত্তি আর উপরিসৌধর কনসেপ্ট। এবার যদি একটু সাম আপ করে দিই তাহলে কি হবে না, ভিত্তি এটা মূলত অর্থনৈতিক কাঠামো। ভিত্তি বলতে মার্কস, এঙ্গেলস তারা বুঝিয়েছেন অর্থনৈতিক কাঠামোকে, যেটা ডিপেন্ড করছে উৎপাদিত শক্তি আর উৎপাদন সম্পর্কের উপর। উৎপাদিত শক্তি কি, যখন প্রাকৃতিক সম্পদের সাথে আমার মানুষের যে লেবার পাওয়ারটা, সেই লেবার পাওয়ারটা যখন অ্যাড করা হচ্ছে, তখন এই টোটালটা তাকে বলা হচ্ছে প্রোডাকশন ফোর্স, উৎপাদন শক্তি। আর এই প্রোডাকশন ফোর্সের মানে মানুষ যখন তার লেবারটা অ্যাড করছে, তখন মানুষের সাথে প্রাকৃতিক সম্পদের এবং মানুষের সাথে মানুষের যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে প্রোডাকশন রিলেশন বা উৎপাদন সম্পর্ক। এই দুটো যৌথভাবে তৈরি করছে ভিত্তি, অর্থনৈতিক কাঠামো যেটা, এবং এই ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকছে উপরিসৌধ। উপরিসৌধ কোনগুলো, যেটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ইনস্টিটিউশনগুলোকে আমরা দেখতে পাই, সোসাইটি, স্টেট, পলিটিক্স, এডুকেশনাল কোনো ইনস্টিটিউশনগুলো, তারপর কালচারাল ইনস্টিটিউশনগুলো, যে যে ইনস্টিটিউশন আমরা রান করতে দেখতে পাই আমাদের ডেইলি লাইফে, সেই সবগুলোই হচ্ছে উপরিসৌধ। এবার কি বলছে না, এই উপরিসৌধর সাথে উৎপাদিত শক্তির ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। সম্পর্ক কার আছে, উৎপাদন সম্পর্কের সাথে এর সম্পর্ক রয়েছে। উৎপাদন সম্পর্ক যখন বৈরীমূলক হবে তখন উপরিসৌধর নেচার একরকম হবে, উৎপাদন সম্পর্ক যখন অবৈরীমূলক হবে তখন এর নেচার কিন্তু অন্যরকম হবে। আর কি না, এই ভিত্তির ওপর অনেকে বলেন যে এই ভিত্তির ওপর
উপর স্ট্রিক্টলি ডিপেন্ড করে উপনিষদের পরিবর্তন। আবার অনেকে এই উপনিষদ রিলেটিভ অটোনমির কথা বলেন বা আপেক্ষিক স্বাতন্ত্র্যের কথা বলেন। তারা বলছেন যে না, গীতির অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন মানেই যে সেখানে উপনিষদের পরিবর্তন হবে তা নয়। এই উপনিষদের পরিবর্তনটা অনেকটা মানুষের চিন্তা চেতনার জগতের পরিবর্তনের উপর নির্ভরশীল এবং এই উপনিষদ জায়গায় পরিবর্তনটা আসতে কিন্তু অনেকটা সময় লাগে। আজকের মতন আলোচনা এই পর্যন্তই। তার আলোচনা শেষ করার আগে আমি এই বিষয়েও যদি কোনো রেফারেন্স বইয়ের তোমাদের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই ডক্টর শোভনলাল দত্তগুপ্তের লেখা মার্ক্সীয় রাষ্ট্রচিন্তা, এই বইটি খুবই উপকারে লাগবে তোমাদের। পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে এটা পাবলিশ করা হয়েছে। অনেক পুরনো বই, তোমরা মার্কেটেও এতদিন পেয়ে যাবে। এই বইটা এই টপিকটা কভার করার জন্য এই বইটা যথেষ্ট উপকারে লাগবে তোমাদের। তো আশা করবো আজকের এই লেকচারটা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে কিছুটা উপকারে লাগবে। পরের দিন দেখা হবে আবার নতুন কোনো লেকচার।